বিভাগ প্রভৃতি বিখ্যাত মনীষীরা জড়িত ছিলেন। কাঠের যারা কাঠুরে খুব ভালো গবেষণা করেছেন, চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন। নমস্কার। আজকের ভাবনা দেশে বিদেশের সমস্ত দর্শকদের এবং বাংলাদেশের শক্তিমণ্ডলী এবং দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমি ডক্টর সৌমিত্র কুমার সিনহা গত 5 দশক ধরে ইতিহাস চর্চা করে চলেছি। বিশেষত 1981 সাল থেকে আমি বাঙালি মুসলিম সমাজ এবং সংস্কৃতি নিয়ে চর্চা এবং সংস্কৃতি করছি। প্রথম যখন বুলবুল পত্রিকা, সেটা বাঙালি মুসলমান সমাজ এবং সংস্কৃতি নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল 1981 সালে, সেই অনুষ্ঠানে আমি গেছিলাম এবং সেখানে বিভাগোত্তর বাংলায় মুসলিম সমাজ প্রথম দিকে খুবই পিছিয়ে পড়েছিল। তাদের মধ্যে একটা ব্যাপক হতাশা এবং নৈরাশ্য সঞ্চার হয়েছিল, কারণ বাঙালি মুসলিম সমাজের অগ্রগণী বুদ্ধিজীবীরা সবাই ওপার বাংলায় চলে গেছিল। এখানে যারা পড়েছিলেন তাদের মধ্যে গুটিকয় মানুষকে আমরা বুদ্ধিজীবী আখ্যা দিতে পারি, কিন্তু এই যে বিরাট একটা শূন্যতা, যার ফলে তাদের মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা ব্যাপকভাবে কমে এসেছিল। যারা এপারে রয়ে গেলেন তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ব্যক্তি যাদের আমরা বলবো, তারা ওপার বাংলার লোক কিন্তু এপার বাংলায় থেকে গেলেন। প্রথমেই আমি যার নাম করব তিনি হচ্ছেন সৈয়দ মুস্তাফা আলী। সমগ্র বাংলা সাহিত্যের একজন অন্যতম বিশিষ্ট সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, সব কিছু তাকে আখ্যায়িত করা যায়। কিন্তু তিনি ওপার বাংলার লোক, মূলত শ্রীহট্টের লোক। পার্টিশন মানেননি, সাম্প্রদায়িকতার প্রচণ্ড বিরোধী ছিলেন। তাই জন্যে পূর্ববঙ্গ ছেড়ে এসে কলকাতায় পার্ক সার্কাস অঞ্চলে তিনি বাস করতেন। এমনকি তার স্ত্রী পুত্র ঢাকাতে থাকতেন। বিভাগের ঠিক পরেই মাত্র 1 বছর তিনি ঢাকা পূর্ব বাংলার একটি কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন। কিন্তু সাম্প্রদায়িক পরিস্থিতি এবং আরও নানান কারণে তিনি সেই পরিস্থিতি মানতে পারেননি। তাই জন্যে তিনি এপার বাংলায় চলে এসেছেন। তার সাহিত্যিক জীবনে পুরোটাই অতিবাহিত হয়েছে কলকাতায়। মাঝে মাঝে তিনি পূর্ব পাকিস্তানে যেতেন স্ত্রীপুত্রের সঙ্গে সাক্ষাৎ করতেন। আরেকজনের কথা আমি বলতে পারি, কাজী আব্দুল ওদুদ, যিনি 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক এবং ছাত্ররা যে শিক্ষা গোষ্ঠী বা শিক্ষা পত্রিকা গড়ে তুলেছিল, যার মূল ধারক এবং বাহক ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন বা ইমানসিপেশন অফ দ্য ইন্টেলেক্ট মুভমেন্ট, যার সঙ্গে কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল, আব্দুল কাদির প্রভৃতি বিখ্যাত মনীষীরা জড়িত ছিলেন। তার মধ্যে কাজী আব্দুল ওদুদ, তিনি পূর্ব বাংলার মানুষ হলেও পার্টিশনকে একেবারেই মেনে নেননি এবং তিনি সরকারি চাকরিতে ট্রান্সফার নিয়ে এপার বাংলায় চলে আসেন। এইসব মানুষের কিন্তু যথার্থ মূল্যায়ন হয়নি। সৈয়দ মুস্তাফা আলীর
এতই বিখ্যাত যে তার মূল্যায়নের দরকার হয় না। কিন্তু কাজী আব্দুল ওদুদ এত একজন বিখ্যাত মানুষ নীরবে চলে গেলেন 1970 সালে। এবং আরও দুঃখের বিষয়, 1971 সালের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেটা দেখে দেওয়ার সৌভাগ্য তার হয়নি। এটা একটা বিরাট দুর্ভাগ্যের বিষয়, তিনি নীরবে চলে গেছেন। এরকম অনেক মানুষ আছেন যাদের ঠিক মূল্যায়ন হয়নি। আরেকজন কর্তা বলতে পারি আমরা, A.W. মাহমুদ সাহেব। A.W. মাহমুদ সাহেব অক্সফোর্ডে এডুকেটেড অ্যান্ড হিস্টোরিয়ান, জীবনের বেশিরভাগ সময় প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছেন এবং পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। এবং প্রসঙ্গত উল্লেখযোগ্য, তাঁরই ভাই হচ্ছেন মিস্টার মাসুদ, যিনি ইন্ডিয়ান পুলিশ অফিসার ছিলেন, যেটা আইপি অফিসার বলা হয়, যেটা পরবর্তীকালে নাম হয় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তিনি যদি পূর্ব পাকিস্তানে চলে যেতেন, হয়তো পাকিস্তানের পুলিশ বিভাগের এবং স্বরাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ পদে তিনি আসীন হতে পারতেন। কিন্তু বিভাগ পরবর্তী পরিস্থিতিতে, যেহেতু ধর্মনিরপেক্ষ ভারত গঠিত হলেও এখানে বিভিন্ন কারণে মুসলিমদেরই মূলত পার্টিশনের জন্য দায়ী করা হয়েছিল। মূল শিকড় সন্ধানে, মূল কারণ সন্ধানে সেরকম ব্যাপক কাজ হয়নি। এই সব মানুষদের কথা আমরা মনে রাখবো না? যে মিস্টার মাসুদ, যিনি আমার বাবার সহকর্মী ছিলেন, আমার বাবা আইপিএস অফিসার ছিলেন, 1950 ব্যাচের আইপিএস অফিসার। আমি দেখেছি তাকে, আমাদের বাড়িতে এসছেন, আমরাও তার বাড়িতে গেছি। সেই মাসুদ সাহেবের মতো ব্যক্তি, তারা কিন্তু নিজের কেরিয়ারের স্বার্থ বিসর্জন দিয়ে কেবলমাত্র ধর্মনিরপেক্ষ একটি ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন বলে এপার বাংলায় থেকে গেছিলেন। এইরকম পরিস্থিতি অনেক দিন চলতে থাকে। এমনকি আমরা নজরুলকেও, কাজী নজরুলের মতো একজন অগ্রগণ্য কবি, সাহিত্যিক, মনীষী, রবীন্দ্রনাথের পর যার নাম অবশ্যই উচ্চারিত হয়, যে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে বিরাট সম্পর্ক ছিল। যে নজরুল যখন কারারুদ্ধ হয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, নজরুল, গিভ আপ ফাস্টিং, আওয়ার লিটারেচার নিডস ইউ। সম্ভবত তিনি পৃথিবীর একমাত্র কবি যাকে বারবার কারারুদ্ধ করতে হয়েছে। তার পাবলিকেশন বারবার ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছে। নজরুলের জ্বালাময়ী বিদ্রোহী কণ্ঠ এবং হিন্দু মুসলিম সম্পর্ক ভালো করবার জন্যে, ধর্মনিরপেক্ষতার সপক্ষে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে তাঁর অবদান বিস্মৃত হওয়ার কথা নয়। কিন্তু এপার বাংলার বাঙালিরা তাকেও কেন জানি না কিরকম একটা উদাসীনতার কবলে তিনি পড়ে গেছিলেন। সমস্ত পরিস্থিতি চেঞ্জ হলো 1971 সালের মুক্তিযুদ্ধ। 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের বাংলায় হিন্দু মুসলিম সম্পর্ককে একটা নতুন ধারায় প্রবাহিত করল। আমরা হিন্দু বাঙালিরা বুঝতে পারলাম, সাধারণ লোকের কথা বলছি, আমি গবেষক ঐতিহাসিকদের কথা বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি, যে তারাও বুঝতে পারলেন যে মুসলিমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু পার্টিশন চাননি, পার্টিশন তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই জন্যেই আমার ছোটোবেলা থেকেই আমার বাবা যেহেতু অল ইন্ডিয়া সার্ভিসে ছিলেন, আমি বিভিন্ন প্রদেশে বহু অফিসারকে দেখেছি যারা ধর্মে, অনেকে মুসলমান, অনেকে শিখ, অনেকে খ্রিশ্চান, এরকম বহু দেখেছি। তাই জন্য আমার মধ্যে একটা উদার নৈতিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি
গড়ে উঠেছিল। আর আমার মা স্বাধীনতা আন্দোলনের একদম শেষ দিকে 46-এর গণ আন্দোলন এবং 45, 46, 47 স্বাধীনতা পূর্ববর্তী যে গণ আন্দোলন, যে গণবিক্ষোভ যেটা হয়েছিল, আপনারা জানেন যে নৌ বিদ্রোহ, কলকাতায় বিরাট স্ট্রাইক, বম্বেতে স্ট্রাইক, এই সমস্ত অনেক কিছু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাতে কিন্তু আমাদের সর্বভারতীয় রাজনৈতিক দলগুলো সেইভাবে কিন্তু স্বতঃস্ফূর্ত সাড়া দেয়নি, যার ফলে সেগুলো ব্যর্থ হলো। এটা অলমোস্ট রেভলিউশন বলে একটা গৌতম চট্টোপাধ্যায়ের বই আছে, অতীশ দাশগুপ্ত এই নিয়ে কাজ করেছেন এবং আরও অনেক ঐতিহাসিক নিয়ে কাজ করেছেন। মা সেই আন্দোলনে জড়িত ছিলেন। তাই জন্য আমার এবং মায়ের একজন সহপাঠিনী ছিলেন ফজলুল হকের নাতনি রোকেয়া মাসি, আমরা রোকেয়া মাসি বলি, যিনি ঐতিহাসিক অমলেন্দু দের স্ত্রী জাকিয়া মাসি, আমি একটু ভুল বললাম, জাকিয়া মাসি। আর ঐতিহাসিক অমলেন্দু দের স্ত্রীর নাম হচ্ছে নাসিমা বানু। এরা সম্পর্কিত বোন। কিছুদিন আগে একটা আলিয়া ইউনিভার্সিটির একটা ফজলুল হকের 150 বছর উপলক্ষে ওর একটা অনলাইন সেমিনার করেছিল, আমি বক্তা ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কয়েকজন বক্তা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি সেই জন্যেই আমার মূল গবেষণা শুরু করি 1980-81 সালে থেকে, যে কি কারণে আমি একদম উৎসে যাওয়ার চেষ্টা করি, সাংস্কৃতিক বিভাজনটা কেন হলো, হিন্দু মুসলমান কেন পরস্পর একত্রে থাকতে পারলো না, এটাই হচ্ছে মূল আলোচ্য গবেষণার আমার। সেইভাবেই আমি আলোচনাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে কী সংস্কৃতির কী পার্থক্য ছিল। আমি কিন্তু একেবারে ব্যাপক মনস্তাত্ত্বিক গবেষণা, তারপরে পুরো সামাজিক ক্ষেত্র সমূহ যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু গবেষণা করে, ফিল্ড ওয়ার্ক করে আমি দেখেছি যে প্রকৃতপক্ষে সমাজের নিম্ন স্তরের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তারা এক, সেই দরিদ্র চাষি, কাঠের যারা কাঠুরে, তারপরে যারা বিভিন্ন হস্তশিল্পী, এই সমস্ত হিন্দু মুসলমান শ্রেণীর মধ্যে বিরাটভাবে একটা সামাজিক ঐক্য আছে, যেটা কিন্তু ব্রিটিশ আইসিএসরা যারা এসব নিয়ে কাজ করেছেন, ব্রিটিশ আইসিএসরা মধ্যে অনেকেই কিন্তু এইসব নিয়ে ভালো কাজ করেছেন, গেজেটিয়ার্সে তারা দেখিয়ে গেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবির্ভাবের পূর্বে আমাদের দেশে সেরকম কাজ হয়নি। তো সেই জন্যে আমি পলিটিক্যাল কেন গান্ধী নেহরু বিবাদ বা গান্ধী জিন্না বিবাদ, মুসলিম লীগ কংগ্রেস, এইসব ব্যাপারগুলো তো বহু চর্চিত, বহু আলোচিত। সেসব নিয়ে না দিয়ে আমি সংস্কৃতির আলোকে, কালচারাল হিস্ট্রির আলোকে আমি হিন্দু মুসলমান সম্পর্ক মূল উৎসে ফিরে যাওয়ার চেষ্টা করেছি এবং তাতে আমি দেখেছি যে প্রকৃতপক্ষে আমাদের মধ্যে এত বেশি একটা ঐক্যবোধ আছে যে সেটা আশ্চর্য হয়ে যেতে হয়। কারণ এথনিক্যালি যদি বলতে হয়, অ্যানথ্রোপোলজিক্যালি যদি বলতে হয়, তাহলে হিন্দু মুসলমান এবং বৌদ্ধ এবং বাঙালি খ্রিস্টান এরা একই উৎস থেকে উৎসারিত হয়েছে, একই ধমনীতে তাদের একই রক্ত বহন করছে এবং নৃতাত্ত্বিক দিক থেকে তাদের শারীরিক মিলটা এতই যে জন্য শহীদুল্লাহ
বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার নাম সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে উচ্চারিত হয়, তিনি বলেছিলেন যে মালার টিকি দাড়িতে অথবা ফেস টুপি পরলে বা ব্রাহ্মণের যদি যে টিকি রাখে, এবং আমার মনে হয় যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাতত্ত্ববিদ যিনি বৌদ্ধ গান ও দোহা নিয়ে খুব ভালো গবেষণা করেছেন, চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন, তিনি সংস্কৃত নিয়ে প্রচুর পড়াশুনো করেছেন, তার ভর্তি নিয়ে একটা কথা বলতে পারি। তিনি যখন প্রথম বাঙালি মুসলিম স্টুডেন্ট হিসেবে সংস্কৃত কলেজে ভর্তি হতে গেছিলেন, আমাদের রক্ষণশীল ব্রাহ্মণ পণ্ডিতরা তাকে কিছুতেই পড়াতে চাননি, একজন জবনকে কেন পড়ানো হবে। তখন স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় বিখ্যাত ভাইস চ্যান্সেলর, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গেছিলেন। এখান থেকেই সিবি রমনের মতো, সত্যেন্দ্রনাথ বসুর মতো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো সমস্ত বড় বড় পণ্ডিতরা বেরিয়ে এসছেন। সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায় তখন মোহাম্মদ শহীদুল্লাহর জন্যে একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করলেন, সেটার নাম হচ্ছে লিঙ্গুইস্টিক্স অ্যান্ড কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তিনি শহীদুল্লাহকে সংস্কৃতর সঙ্গে আরও ভাষাতত্ত্ব, বিভিন্ন ভাষা চর্চার সুযোগ করে দিলেন, এবং তার কি ফল হলো, তার একটা সুদূর প্রসারী ফল হলো। তিনি যে গবেষণা করলেন সেটা আন্তর্জাতিক খ্যাতি তিনি পেলেন, এবং সেই জন্যেই শহীদুল্লাহর এই উক্তি অত্যন্ত পরিধানযোগ্য। এরকম অসংখ্য মানুষ আছে। তা আমরা সংস্কৃতির আলোকে বিচার করলে সৈয়দ মুস্তাফা আলী 1946-47 সালে, ঠিক পার্টিশনের আগে, আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিকভাবে সত্যপীঠ ছদ্মনামে প্রচুর রচনা লিখেছেন, এবং তাতে তিনি দেখিয়েছেন যে এই যে পার্টিশন, সেটা যে কতখানি কৃত্রিম, যে কীভাবে মানুষকে একটা কৃত্রিমভাবে বিবাহিত করে আমাদের একটা অন্ধকার জগতে ঠেলে দেওয়া হচ্ছে, যার জন্য লক্ষ লক্ষ রিফিউজি এখানে চলে এলো। আপনারা তা নিয়ে বহু কাজ হয়েছে, আপনারা জানেন। ফ্রিডম অ্যাট মিডনাইট নিয়ে কাজ হয়েছে, মিডনাইট চিলড্রেন বই বেরিয়েছে। এরম গ্রেট এক্সোডাস একমাত্র আজ থেকে 3000 বছর আগে মিশরের ফেরাও যখন ইহুদিদের নির্বাসিত করেছিলেন, তখন যে লক্ষ লক্ষ ইহুদিদের চলে এসেছিল, মোজেস একজন মেসিয়া বা প্রবর্তক বলা হয়, যার কথা বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে। তিনি ইহুদিদের বাঁচিয়েছিলেন। যে গ্রেট এক্সোডাসের সঙ্গে আমাদের এই যে পার্টিশন, বিশেষত বাংলা এবং পাঞ্জাবের ওপর যে বিরাট প্রভাব পড়েছিল, লক্ষ লক্ষ লোক চলে এলো, ট্রেন লোডস অফ রিফিউজিস চলে এলো, অনেক সময় রক্তাক্ত দেহ চলে এলো। এই ভারত বা এই বাংলা কি আমাদের স্বাধীনতার সংগ্রাম যে হলো, এত বছর ধরে চললো, এটাই কি আমরা চেয়েছিলাম? এটাই কি মহাত্মা গান্ধী, খান আব্দুল গফুর খান, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে এই স্বাধীনতা চেয়েছিলেন, যে এত লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হবে? তো সেই জন্য আমি মূল উৎস ফিরে যাওয়ার, কী এমন হলো যে সাম্প্রদায়িক পরিস্থিতি কেন উত্তপ্ত হয়ে উঠলো? আমরা কেন থাকতে পারবো না? আমরা যখন সেকুলার একটা ইন্ডিয়া তৈরি করেছি, আমাদের কনস্টিটিউশন যখন এত কিছু পরেও সেকুলারিজমকে নিয়ে একটা মেন গাইডিং প্রিন্সিপাল বলে ঘোষণা করেছে, তাহলে আমরা কেন সংস্কৃতির শিকড়ে যাব না, যাতে আমরা খুব ভালোভাবে থাকতে পারি? এই জন্যেই আমি যে কাজগুলো পড়েছি সেগুলো আমি এবার একটু বলতে চাই। 43 বছর ধরে আমি বাঙালি মুসলিম সমাজ এবং সংস্কৃতি নিয়ে চর্চা করে চলেছি। বাঙালি মুসলিম লোকায়ত সমাজ সংস্কৃতি এবং মুসলিম বুদ্ধিজীবী সম্প্রদায় নিয়ে
আমি বহুমুখীভাবে তার অন্বেষণ করার চেষ্টা করেছি। বাঙালি সংস্কৃতিতে লোকায়ত উপাদানসমূহের আবিষ্কার ও অন্বেষণ এবং বাঙালি মুসলিমদের ওপর তার অভিঘাত, বাংলায় ইসলামের ক্ষুদ্র ঐতিহ্য অথবা লোকায়ত ইসলামের সঙ্গে তার সমন্বয়বাদী ভাবধারাসমূহ নিয়ে আমি কাজ করবার চেষ্টা করেছি, যেখানে আমি মেক্সিকান কৃষক সংস্কৃতি পর্যালোচনায় প্রখ্যাত আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট বা নৃতত্ত্ববিদ রবার্ট রেডফিল্ডের গ্রেট ট্র্যাডিশন এবং লিটল ট্র্যাডিশন বা বৃহৎ ঐতিহ্য এবং ক্ষুদ্র ঐতিহ্যের আলোকে এটাকে ব্যবহার করবার চেষ্টা করেছি, যেটাকে পরবর্তীকালে মিল্টন সিঙ্গার এবং ম্যাককিম ম্যারিয়ট ইন্ডিয়ান সোসাইটি বা ভারতীয় সমাজ গবেষণা পদ্ধতির আলোকে সেটা ব্যবহার করবার চেষ্টা করেছে। আমি সেইভাবেই এখানে যে লোকায়ত সংস্কৃতিতে বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে, লোকায়ত সংস্কৃতি বলতে আমি বলছি যে আমাদের বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে 80% লোক ভিলেজে থাকে বা গ্রাম বাংলায় থাকে এবং তাদের সংস্কৃতিটা কিন্তু মূলত কৃষক সংস্কৃতি। আমরা নাগরিক সংস্কৃতির লোক, কিন্তু কৃষক সংস্কৃতির মধ্যে যে কি বিরাট সমন্বয় ভাব দ্বারা লুকিয়ে আছে সেটার অন্বেষণ সেরকমভাবে হয়নি। কারণ আমাদের সংস্কৃতির মূল ঐতিহ্যে যদি ফিরে যেতে চাই তাহলে আপনারা দেখবেন যে বাঙালিরা একসময় প্রিডমিনেন্টলি তারা কিন্তু বৌদ্ধ ছিলেন, বৌদ্ধ থেকে তারা পরে হিন্দু মুসলমান হয়েছেন। এবং সেই জন্যে আমি এই মুসলিম সমাজ নিয়ে যে প্রথম যে গবেষণাটা করলাম সেটা হচ্ছে, অনেকেই জানি না, আমরা জানি যে 19বিংশ শতাব্দীর নবজাগরণ বাংলার হিন্দু সমাজকে দারুণভাবে প্রভাবিত করেছিল। অসংখ্য মনীষী আছেন যারা এই নবজাগরণ বা রেনেসাঁর আলোকে বাংলায় একটা বিরাট একটা সাংস্কৃতিক আন্দোলন করেছিলেন, কিন্তু অনেকেই আমরা জানি না বা খুব কম লোকই জানি যে বাঙালি মুসলিম শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যেও একটা নবজাগরণ হয়েছিল, যেটা আমি আমার প্রথম যে গবেষণা গ্রন্থ কোয়েস্ট ফর মডার্নিটি অ্যান্ড দ্য বেঙ্গলি মুসলিমস বা আধুনিকতার অন্বেষণে বাঙালি মুসলিম সমাজের কি ভূমিকা বা অবদান ছিল সেইটা আমি দেখাবার চেষ্টা করেছি। এবং সেখানেই আমি দেখেছি যে অসংখ্য বাঙালি শিক্ষিত মুসলিম বুদ্ধিজীবী তারা কিন্তু অত্যন্ত ধর্মনিরপেক্ষ, সমন্বয়বাদী এবং মুক্তবুদ্ধি সম্পন্ন। তারা বিশেষত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বললাম, বুদ্ধির মুক্তি আন্দোলন বা ইমানসিপেশন অফ দ্য ইন্টেলেক্ট মুভমেন্ট, যেটা শিক্ষা গোষ্ঠী, তার সঙ্গে আমি নাম করেছি, আগেই প্রথমেই বলেছি, আর সেটা বলবো না। তার সঙ্গে এর 100 বছর আগে 1826 সালে হেনরি ভিভিয়ান লুই ডিরোজিওর নাম আমরা জানি, তাদের নব্যবঙ্গ আন্দোলন বা ইয়াং বেঙ্গল মুভমেন্টের একটা নিঃসন্দেহে খুব সুন্দর কম্পারেটিভ স্টাডি করা যায়। নব্যবঙ্গ আন্দোলন যেমন রক্ষণশীল হিন্দু সমাজকে প্রচণ্ডভাবে নাড়া দিয়ে উঠেছিল এবং ডিরোজিয়ানদের, হেনরি ভিভিয়ান লুই ডিরোজিয়ার যে শিষ্যরা, তারা গোঁড়া ব্রাহ্মণ্যবাদী কাঠামোকে ভেঙে চুরে
নতুন করে গড়ে তোলবার চেষ্টা করেছিলেন। অনেকেই হিন্দু কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন, কিন্তু তারা তাদের লক্ষ্য থেকে সরে যাননি। সে 1826 এবং 1831 সাল পর্যন্ত এই ডিরোজিয়ানদের বিভিন্ন পত্রপত্রিকায় এটা নিয়ে কাজ হয়েছে। অনেকের কথায় বলা যায়, কিন্তু আমি যেটা বলছি যে বাঙালি মুসলিম বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যেও ঠিক অনুরূপ নবজাগরণটা হয়েছিল, সেটাই আমি এই বইটাতে, এই গবেষণা গ্রন্থে দেখাবার চেষ্টা করেছি। এবং সেটা করতে গিয়ে আমি তাদের উৎস নিয়ে আমি দেখলাম যে মূলত তাদের উৎস রয়েছে কিন্তু বাঙালি বৌদ্ধদের মধ্য থেকে। অনেকেই আমরা জানি না যে বাংলা একসময় বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতিতে সারা ভারতের মধ্যে অন্যতম সেরা ছিল, এবং যে বাংলার পাল যুগ, 400 বছরের পাল যুগ, বাংলার একটা স্বর্ণযুগ, সেই বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি বাংলা থেকে প্রায় অবলুপ্ত হয়ে গেল। এখানে বৌদ্ধ এখন খুঁজে পাওয়া মুশকিল। একমাত্র চট্টগ্রাম, কুমিল্লা এবং পার্শ্ববর্তী কিছু অঞ্চলের ত্রিপুরা বাঙালি বৌদ্ধরা টিকে রয়েছেন। এবং এটা আমরা অনেকেই জানি না যে বাঙালি মুসলিমরা যে লার্জ স্কেলে ব্যাপকভাবে ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তার প্রমাণ হিসেবে আমি একটা কথা বলবো যে সেটা একটা ডেরোগেটরি টার্ম, কিন্তু মানে নিন্দাসূচক বা অবজ্ঞাসূচক একটা মন্তব্য আমরা বাঙালি হিন্দুরা, উচ্চবর্ণী হিন্দুরা করে থাকি। মুসলিমদের আমরা লেড়ে বলে থাকি। লেড়ে কথাটার উৎস কি, তার যদি শব্দগত উৎসতে আমরা যাই, বৌদ্ধ শ্রমণরা তারা কিন্তু মাথা ন্যাড়া করে রাখতেন, ন্যাড়া নেড়ি বলা হয়। এই ন্যাড়া নেড়িরা তো সবাই একটা মুষ্টিমেয় গোষ্ঠী ছাড়া সবাই ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। কেন করলো? কারণ ইসলাম কিন্তু একটা সমতাবাদী বা ইগালিটারিয়ান ধর্মমত, এবং এর পরিপ্রেক্ষিতে যদি আমরা একটু দেখি পেছনের দিকে যদি একটু তাকাই, বৌদ্ধ যুগের পরেই কিন্তু এসেছিল সেন যুগ, এবং সেনরা ছিলেন অত্যন্ত কঠোর ব্রাহ্মণ্যবাদী হিন্দু একটি সম্প্রদায়, কর্ণাটক থেকে আগত, যারা জাতপাত কঠোর নিগড়ে আপামর বাঙালি জনসাধারণকে একেবারে আবদ্ধ করে রেখেছিলেন। যেটা আপামর বাঙালি জনসাধারণ, যাদের আর একটা ব্যাপার এখানে বলা দরকার, যে আমরা বাঙালিরা কিন্তু উত্তর ভারতে, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা উত্তর ভারত, যেটাকে আর্যাবর্ত বলা হয়, সেই খাঁটি আর্য রক্ত কিন্তু নৃতাত্ত্বিক দিক থেকে বাঙালিরা বহন করে না। বাঙালিরা মূলত একটি মিক্সড রেস। 36 জাত নিয়ে আমাদের বাঙালি জাতি গঠিত হয়েছে। তাই জন্যেই আমরা কিন্তু এত উদারতা, এবং আমরা বরাবরই উই আর এক্সেপশনস। এবং সেই জন্যে একটা বিখ্যাত উক্তি আছে, গোখেল বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো। এখানে কোনোদিনই কিন্তু এই জাতপাত ধর্মের গোঁড়ামি কোনোদিনই এখানে সেই রকমভাবে মাথা চাড়া দিয়ে আসতে পারেনি। সেই জন্যই আমরা চৈতন্যদেবের ধর্ম আন্দোলনের দিকে আপনারা ফিরে যান, দেখবেন যে চৈতন্যদেবের ধর্ম আন্দোলনের তুলনা সারা ভারতে পাওয়া মুশকিল।
বৈষ্ণব আন্দোলন, চৈতন্যদেবের ধর্ম আন্দোলন যখন আবার গ্রাস করে নিল তথাকথিত উচ্চবর্ণের হিন্দু সমাজ, তখন কিন্তু লোকায়ত বৈষ্ণবরা তারা আবার টিকিয়ে রাখলো কর্তা ভাজা, বলরামী, সাহেবধ্বনি, জাত বৈষ্ণব। এরা চৈতন্যদেবের যে মূল আদর্শ জাতিভেদ বিরোধিতা এবং সর্বধর্ম সমন্বয়ের যে তার আদর্শ, সেটাকে তারা টিকিয়ে রেখেছিল। সুতরাং বাঙালিরা কিন্তু অলওয়েজ দেয়ার আর এক্সেপশন বলেই বাংলায় রেনেসাঁ হয়েছে। বাংলায় এইরকম সমস্ত মনীষীদের জন্ম হয়েছে যারা সমস্ত সবাইকে নিয়ে থাকতে চান। এই বাংলার যে ঐতিহ্য, সেইটা কেন জানি না আমাদের মনে হচ্ছে যে বর্তমানে যে একটা ব্রাহ্মণ্যবাদী হিন্দু সংস্কৃতি আবির্ভাব সারা ভারত জুড়ে হচ্ছে, তারা হিন্দু ধর্মের মূল আদর্শকে জানে না। হিন্দু ধর্ম যে কত মহান, আমাদের ধর্মের মধ্যে যেমন একেশ্বরবাদ আছে, বহু ঈশ্বরবাদ আছে, সমস্ত কিছু উপনিষদে যে পরম ব্রহ্মের আদর্শ রয়েছে সেটা কিন্তু আর কিছুই নয়। ইসলামের যে একেশ্বরবাদ, খ্রিস্টান ধর্মের যে একেশ্বরবাদ, বৌদ্ধ ধর্মের যে একেশ্বরবাদ, জুডাইজম বা ইহুদি ধর্মের যে একেশ্বরবাদ, আমাদের উপনিষদে সে একই কথা রয়েছে। রামকৃষ্ণ পরমহংস তিনি কি এক, সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ বুঝতে পারে না, তাই জন্য তাদের নিরাকার এবং সাকার এই দুটো উপাসনার দরকার। কিন্তু হিন্দু ধর্মে কিন্তু সব রকম রয়েছে। মধ্যযুগের ভক্তি আন্দোলন যান, সমস্ত কিন্তু তারা একেশ্বরবাদী। নানক, কবির, সন্ত রবিদাস, রামানুজ প্রত্যেকে কিন্তু একেশ্বরবাদী সাধনা করেছেন। তাহলে হিন্দু ধর্ম তো সব কিছু রয়েছে। হিন্দু ধর্ম তো এরকম একটা মহান ধর্ম আপনি কোথায় পাবেন? আমরা বছরের পর বছর টেম্পলে না গিয়েও কিন্তু আমরা হিন্দু থাকতে পারি। কেবলমাত্র ঠাকুর ঘর যাদের বাড়িতে আছে, একটু ঠাকুরকে নমস্কার করলেই আমার হিন্দু ধর্মের মানা হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু কোনো এরকম বাইন্ডিংস নেই। অন্যান্য ইনস্টিটিউশনালাইজ ধর্মমত বা প্রাতিষ্ঠানিক ধর্মমতগুলো, যেমন খ্রিস্টানদের রবিবারে গিয়ে তাদের গির্জায় গিয়ে প্রার্থনা করতেই হবে, মুসলিমদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈদের সময় তাদের 30 দিন ধরে রোজা পালন করতে হবে। আমাদের হিন্দু ধর্মে তো এরকম কঠোরতা নেই। সব কিছু আমাদের হিন্দু ধর্মে রয়েছে। সেই জন্য রাধাকৃষ্ণনের হিন্দু ফিলোসফি যে বিখ্যাত বই, পাশ্চাত্য মনীষীরা যার অকুণ্ঠ প্রশংসা করেছেন, রোমানওয়ালা মতো অত বড় দার্শনিক এবং মনীষী যিনি, এবং খ্রিস্টোফার আশারুল যিনি রামকৃষ্ণ পরমহংসের প্রশংসা করেছেন, ঋষি অরবিন্দ যে অরোভিলে পন্ডিচেরিতে যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে, যেখানে পন্ডিচেরিতে সেখানে অসংখ্য ইউরোপিয়ান শিষ্য এবং আমেরিকান শিষ্য রয়েছে, সেটাই তো আসল হিন্দু ধর্ম। আমরা কেন তার থেকে সরে আসবো? কেন আমরা আমাদের এই ঐতিহ্য থেকে, আমাদের সারা ভারতের ইচ্ছে আছে, মূল মন্ত্র হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের ভারতবর্ষে যে কত বিচিত্র জনগোষ্ঠী, কত বিচিত্র ভাষাগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী একের পর এখানে তরঙ্গের মতো এখানে এসে পড়েছে। এমন আরেকটি গ্রন্থের কথা আমি বলবো, সেটা হচ্ছে ইন্টারপ্রিটিং দ্য বেঙ্গলি মুসলিম মেন্টালাইট। এটা হচ্ছে আমার বিভিন্ন সময়ে লিখিত বাঙালি মুসলিম সমাজ ও সংস্কৃতির ওপর কয়েকটি ইংরেজি এবং বাংলা প্রবন্ধ সংকলন। এই গ্রন্থে হিন্দু জাতীয়তাবাদ, সদ্য বাঙালি মুসলিম বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিক্রিয়া 19 শতক থেকে 1920 আলোচ্য প্রবন্ধে বর্তমানের আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদের উৎস অন্বেষণের চেষ্টা করা হয়েছে। 19বিংশ শতাব্দীর বাংলার নবজাগরণ ও তৎপরবর্তী জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান ত্রুটি, অর্থাৎ এর লজ্জাহীন কিছুটা হিন্দুর রং, যেটাকে ইংলিশে বলা হয় টিঞ্জ বা চরিত্রের মধ্যে, আলোচনার সুবিধার্থে উক্ত বিষয়টিকে বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
এখানে কি এটা মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে যা আমাদের বর্তমানে আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদের সমস্যা সমাধানে হয়তো কিছুটা আলোকপাত করতে পারবে। সাম্প্রতিক কয়েক দশকের আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদের উত্থান আমাদের ধর্মনিরপেক্ষ ভারত রাষ্ট্রের মূল কাঠামোর ভিত্তিমূল দুর্বল করে দিয়েছে। বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিসত্তা ও বহু সংস্কৃতির মধ্য দিয়ে ভারত সংস্কৃতির যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যাকে মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য সাধারণ বৈশিষ্ট্য প্রদান করেছে, যার জন্য নৃতত্ত্ববিদগণ ভারতকে একটি নৃতত্ত্বের জাদুঘর বা এথনোগ্রাফিক মিউজিয়াম, একটি অনন্য সাধারণ সাংস্কৃতিক মোজাইক নামে অভিহিত করেন, তার প্রায় সব কিছুই এই নব উত্থিত আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদ বিনষ্ট করে দিচ্ছে বলে নৃতত্ত্ববিদগণ, সমাজতত্ত্ববিদগণ, ঐতিহাসিকগণ আশঙ্কিত। প্রকৃতপক্ষে যুগ যুগ ধরে ভারতবর্ষে বিভিন্ন জাতিসত্তা তরঙ্গের পর তরঙ্গের ন্যায় আমাদের এই ভারত মহাজাতি সাগরে আমি বললাম, তাতে মোটামুটি বোঝা যায় যে ভারত সভ্যতার মূল মন্ত্র কী, ভারত সংস্কৃতির মূল মন্ত্র কী এবং বাঙালি সংস্কৃতির মূল মন্ত্র কী। সেই জন্যেই আমি এখনো পর্যন্ত কাজ করে চলেছি এবং বর্তমানে যেটা গত 1.5 বছর ধরে যেটা নিয়ে আমি চর্চা করছি সেটা হচ্ছে বাঙালি বৌদ্ধ সমাজের আধুনিক আমলে তাদের অবস্থান, সেটা নিয়ে আমি কাজ করছি। কারণ বৌদ্ধ ধর্ম একটা মহান ধর্ম, আপনারা সবাই জানেন, এবং যেহেতু বাঙালিরা মূলত বৌদ্ধ ছিল বলে আমি আগে বলেছি, সেই কিন্তু বাঙালি বৌদ্ধদের নিয়ে এখন সেরকমভাবে কাজ হয়নি। এবং আমাদের যে সংবিধানের মহান রূপকারগণ এই বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি থেকে অনেক কিছু গ্রহণ করেছেন। আপনারা দেখবেন যে অশোক স্তম্ভ, যেটা আমাদের মিলিটারি এবং পুলিশের ইউনিফর্মে এখানে কাঁধে লাগানো থাকে, সে অশোক স্তম্ভ কিন্তু সম্রাট অশোকের। পঞ্চশীল নীতি, যেটা জওহরলাল নেহরু আমাদের ফরেন পলিসির মূল স্তম্ভ বলে দেখিয়েছিলেন, সেই পঞ্চশীল নীতিও কিন্তু সম্রাট অশোকের, যে সব মনীষে পজামা বা সব ধর্মের মানুষই সমান, এবং তিনি তার ধর্মপ্রচারের উদ্দেশ্যে তাঁর কন্যা এবং পুত্রকে সিংহলে পাঠিয়েছিলেন। আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম পৃথিবীর বহু দেশে ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষ থেকেই প্রায় তা অবলুপ্ত হয়ে গেল। তো সেই জন্যে সেই বাঙালি বৌদ্ধদের মধ্যে যেটা টিকে রয়েছে সেটা নিয়ে আমি অনুসরণ করছি। আমি আশাবাদী এবং আশা করছি আমরা এই অধ্যায়কে আমরা অতিক্রম করে আবার একটা পরবর্তীকালে আবার একটি উজ্জ্বল অধ্যায়ে আমরা ফিরে যেতে পারবো, যেটা আমাদের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামীরা, স্বাধীন ভারতের রূপকারগণ যে আশা দেখেছিলেন, যে দর্শনে বিশ্বাসী ছিলেন, সেই দর্শন আবার ফিরে আসবে। এবং আমি এতদিন ধরে যে ভারতীয় গণতন্ত্র টিকে রয়েছে, এটাও কিন্তু একটা ইউনিক ফিচার, যে প্রত্যেক বছর আমাদের প্রত্যেক 5 বছর অন্তর আমাদের নির্বাচন হচ্ছে। কখনো তো ডিক্টেটরশিপ আমাদের দেশে আসেনি, পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক এসছে, ডিক্টেটরশিপ তো আসেনি। এটাও তো একটা মস্ত বড়, যে আমাদের যে সামাজিক সচেতনতা, আমরা যেন জনসাধারণকে একেবারে অবহেলা না করি। তারাই কিন্তু যখন দরকার হয়েছে তখন তারা কিন্তু এটাকে পাল্টে দিয়েছে, এবং গণতন্ত্র যে এরকম একটা এক্সপেরিমেন্ট, এটা কিন্তু সারা পৃথিবীতে একটা ইউনিক, যে গণতন্ত্র টিকে রয়েছে আমাদের দেশে এত বছর ধরে। এখানে কিন্তু ডিক্টেটরশিপ নেই, মিলিটারি রুল এখানে চলে না, এখানে সামরিক শাসন চলে না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোতে সেটা চলছে, আমাদের দেশে কিন্তু চলে না। সেই জন্য আমি পরম আশাবাদী যে আমাদের ভারতবর্ষে কিন্তু একটা আবার আমরা সেই পুরনো ভারতবর্ষকে আমরা নিশ্চয়ই ফিরে পাবো। অনেক নমস্কার, অনেক ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য আপনারা শুনলেন। আপনারাও একটু এটা নিয়ে চিন্তা করুন, তাহলেই আমার